স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের রেল যোগাযোগ অচল, যাত্রী দুর্ভোগ চরমে, সব দাবি মানা অসম্ভব বললেন অর্থ উপদেষ্টা। কর্মবিরতির এটা পজিটিভ থেকে নেগেটিভ সাইডটাই বেশি। পজিটিভটা হচ্ছে শুধু তাদের ফ্যাসিলিটির জন্য। দুদিন আগে টিকিট কেটেও আমি এখন এই কর্মবিরতি তাদের একটা কিসের জন্য আমি এখানে ফেসে গেলাম। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিয়েছি আমরা দিয়েছি। চলতি বছরেই জাতীয়করণ হচ্ছে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষকদের উল্লাস, কর্মসূচি প্রত্যাহার। অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে গেছি। যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে সকলের প্রতি কৃতজ্ঞতা। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ করার চেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে সব কর্মসূচি প্রত্যাহার করল শিক্ষার্থীরা। জনগণের বিপক্ষে কাজ করলে পরিণতি হবে 5 আগস্টের মতো, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি তারেক রহমানের। নারায়ণগঞ্জের গাউসিয়া কাঁচাবাজারের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, 2 জন গুলিবিদ্ধ সহ আহত 25। দুর্নীতির আইনেই হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক, ইসলামী ব্যাংক থেকে 800 কোটি টাকা আত্মসাতে 54 জনের বিরুদ্ধে মামলা। এবং অবৈধ অভিবাসী তাড়াতে কঠোর অবস্থানে ট্রাম্প, গ্রেপ্তার প্রায় 1000 জন। স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা, উপার্জন বন্ধ অনেকে। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফেরনাজ জুই। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়নের শর্তে আন্দোলন প্রত্যাহার করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এর আগে মন্ত্রণালয় বৈঠকে প্রাথমিক পর্যায়ে 1500 এবং পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দফা বাস্তবায়নের আশ্বাস দেয় শিক্ষা মন্ত্রণালয়। চাকরি জীবন শেষ হতে চললেও জাতীয়করণের আশ্বাসে উল্লাসে ফেটে পড়েন শিক্ষকরা। হাসান মাহমুদের রিপোর্ট। এভাবেই কান্নায় ভেঙে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। এ কান্না আনন্দের। টানা 10 দিনের আন্দোলনে সরকারের পক্ষ থেকে 6 দফা মেনে নেওয়ার আশ্বাসে উচ্ছ্বাস জানান শিক্ষকরা। অনেক প্রতিবন্ধকতার ভিতর দিয়ে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে গেছি। মশার কামড় খাইছে, শীতের মধ্যে উতলাস হয়ে আসছিলাম। 9 দিন 10 দিন যাবতেই ঢাকা। এখন মনে হয় না যত কষ্ট করছি। আজকে ঈদের চেয়ে তো বেশি আনন্দ। দীর্ঘ 40 বছর পরে আমাদের সেই কাঙ্ক্ষিত আশা আজকে অর্জন হলো। গেল 40 বছর বিনা বেতনে চাকরির অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষকরা। টাকার অভাবে স্কুলে যেতে পারি না, বেতনের অভাবে সন্তানকে ভালো স্কুলে পড়াইতে পারি না, টাকার অভাবে সন্তানকে ভালো পোশাক দিতে পারি না। 40 বছর পর আমাদের দাবি যখন পূরণ হয়েছে তখন আমরা আনন্দে আত্মহারা হয়ে কোন ভাষায় তাদেরকে আমরা অভ্যর্থনা দেব, আমরা ভাষা খুঁজে পাই না। দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরুর দাবি জানান তারা। বলছে আপাতত 12,000টা মার্চ 31 মার্চের মধ্যে ঘোষণা দিয়ে দেবে। কাগজপত্র আজকে আপনি করছেন, আর বাদ বাকি যে 6 মাস আছে তাদের মাঠ পর্যন্ত যা পাওয়া যাবে সবগুলো জাতীয়করণ করে দেবে। মঙ্গলবার বিকাল 4টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব শাহবাগে এসে কথা বলেন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে। পর্যায়ক্রমে ইবতেদায়ী শিক্ষকদের 6 দফা দাবি বাস্তবায়নের কথা জানান তিনি। আমরা আপনাদের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা 2025 সাল থেকে শুরু করব। আগামী জুনের মধ্যে 6 দফা বাস্তবায়নের সময় বেঁধে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা। যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এর আগে আন্দোলনে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। সমাজে বৈষম্য হবে। দুপুর 2টার দিকে আনুষ্ঠানিক আলোচনার জন্য সচিবালয়ে যান শিক্ষকদের প্রতিনিধি দল। সেখানে পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আশ্বাস পাওয়ার কথা জানান শিক্ষক নেতারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সরকারি 7 কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
মঙ্গলবার নসাউথ বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল এডুকেশন অ্যান্ড ইনোভেশন ডায়ালগ 2025 শীর্ষক সম্মেলন শেষে একথা জানান তিনি। বলেন, নতুন একটি বিশ্ববিদ্যালয় করতে সময় প্রয়োজন, এটা 3 দিনের মধ্যে সম্ভব নয়। এর কাঠামোগত ব্যাপার রয়েছে উল্লেখ করে মডেল কি হবে তা নিয়ে কাজ চলছে বলে জানান উপদেষ্টা। এখন আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিলাম। একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক কিছু করতে হয়। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে। আমরা চেষ্টা করছিলাম, যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া অতি জরুরি, সে কারণে যত দ্রুত সম্ভব এই 7 কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে নিউ মার্কেট থানা ঘেরাও সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। তবে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আহমেদকে সব কার্যক্রম থেকে অব্যাহতির দাবিতে আরও 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তারা। এদিকে চলমান পরীক্ষাগুলো আগে নিয়মই হবে বলে জানান ঢাকা কলেজ অধ্যক্ষ। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। গেল সোমবার সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। এরপর মঙ্গলবার সকালেই সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। বৈঠক শেষে তারা জানান, প্রায় সব দাবি সরকার মেনে নিয়েছে, তাই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, আর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও আলোচনা চলছে। কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা করি। এদিকে শিক্ষার্থীদের একটি অংশ ঘণ্টাব্যাপী বৈঠক করে ঢাকা কলেজ অধ্যক্ষের সঙ্গে। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। এ সময় সহিংসতায় জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। 1.5 লক্ষ শিক্ষার্থীদের জীবনকে মূলাঝুলের মতো রাখা না হয়, আমরা দ্রুত সময়ের মধ্যেই আগামী 15 দিনের মধ্যে আমরা যেন একটা রূপরেখা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমাদের কোনো প্রকার ব্যক্তিগত আক্রোশ নেই। শিক্ষার্থী হিসেবে আমরা তাদের কোনো প্রতিপক্ষ না, তারাও আমাদের প্রতিপক্ষ না। এটি তাদেরকে ভুলে যেতে হবে এবং আমাদেরকেও ভুলে যেতে হবে। কিছু কর্মসূচি ছিল যেটা হচ্ছে থানা ঘেরাও বা এই টাইপের, তো এইগুলো আমরা পরবর্তীতে এরকম সিদ্ধান্তগুলো থেকে আমরা বের হয়ে আসছি। আর অধ্যক্ষ বলেন, কলেজগুলো কোন প্রক্রিয়ায় চলবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে এই সংক্রান্ত কমিটি। তবে চলমান পরীক্ষা আগের মতোই নেওয়া হবে। ছাত্রদের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কেউ কেউ প্রশ্ন করছে স্যার পরীক্ষা হবে কিনা। আমরা বলছি না, পরীক্ষা অবশ্যই চলবে এবং এই ব্যাপারে ছাত্ররা একেবারে দায়িত্বহীনভাবেই, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ যারা দায়িত্বহীনভাবে বলছে না স্যার পরীক্ষা চলতে হবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। যারাই জনগণের বিপক্ষে কাজ করবে তাদের পরিণতি 5 আগস্টের মতো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার খুলনা মহানগর বিএনপির আয়োজনের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কাজ করবে, দলটির প্রতি মানুষের এমন আস্থা রয়েছে। এ সময় ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার না করতে নেতাকর্মীদের হুঁশিয়ার করেন তারেক রহমান। জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। বিএনপিকে কলঙ্কিত করতে নানামুখী অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত আন্দোলনে নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার কারো দিকে হেলে গেলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সহ শিক্ষা ও স্বাস্থ্য খাত একটি বিশেষ রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে বলে অভিযোগ করেন রিজভী। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে জেলা ও মহানগর শাখায় দলের সদস্যপদ নবায়ন ফর্ম বিতরণ শুরু করে বিএনপি। নেতারা জানান, পতিত ফ্যাসিস্টের দোসররা যাতে বিএনপিতে ভিড়তে না পারে সে লক্ষ্যে নতুন সদস্য না নিয়ে শুধু নবায়ন করা হবে। দেশের চলমান ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার জরুরি বলে মন্তব্য করেন তারা। অনুরোধ করব যাতে করে কোনো অবস্থাতেই নতুন কোন সদস্যকে এর মধ্যে ইনক্লুড করা না হয়। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আশা নিয়ে আগামী দিনে এই তত্ত্বাবধায়ক সরকার, এই আন্তর্জাতিক সরকার জরুরি ভিত্তিতে নির্বাচন দিয়ে বিএনপিকে কলঙ্কিত করতে নানামুখী অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার জন্য প্রচেষ্টা, একটা তো ফ্যাসিবাদের দোসররা তো আছেই, নানাভাবে নানা দিক থেকে তারা কাজ করছেন। যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। বিভেদের সুর বাজিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? এদিকে রাজধানীর গুলশান কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। পরে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং বৈঠকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল কিভাবে সহায়তা করতে পারে এ নিয়েও আলোচনা হয়। স্পোর্টসের বেলায় কোঅপারেশনের আমরা রেজ করেছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 25 জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার রূপগঞ্জের গাউসিয়া কাঁচা বাজারের মালিকানা নিয়ে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানায়, 5 আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাজারটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে বিএনপির 2টি গ্রুপ। বিভিন্ন সময় দেয়া হয় মহড়া। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার সমর্থকরা বাজারের সামনে মহড়া দেয়। এ সময় জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদ সহ তার সমর্থকরা বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ সহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 25 জন। তাদের মধ্যে গুরুতর 2 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপর থেকে গুলি করতেছে, এটা আপনার এই ইয়া থেকে বলছে, ইউনসার বলছে যে দুপক্ষের মাঝখানে সামঞ্জস্য হলে তাহলে মানে একটা ডিল হবে। এর আগ পর্যন্ত বাকি যে পেমেন্টটা আসবে ওটা মানে আপনার সম্পূর্ণ এই সরকারি কোষাগারে জমা হবে। কিন্তু তাই বলে তো মানে সংঘর্ষ আমরা মানে জড়াতে পারি না, তাই না? আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দেশের প্রচলিত আইনে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। তাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক, জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে ইসলামী ব্যাংক থেকে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। এরপর থেকেই সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা।
এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে নানা দুর্নীতির তথ্য সামনে আসতে থাকে। 9টি মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের 80,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক। একই সঙ্গে শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে বিদেশে $300 মিলিয়ন পাচারের তথ্য পেয়েছে FBI। এসব বিষয় বিবেচনায় নিয়েই অনুসন্ধান চালাচ্ছে দুদক। এরই মধ্যে অনুসন্ধান শেষে প্লট জালিয়াতির অভিযোগে হাসিনা ও তার বোন রেহানা ও তাদের সন্তানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। চলছে তদন্ত। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে দুদক। সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কাজ করছেন। আমাদের এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। তারা ফৌজদারি কার্যবিধি এবং এই সংক্রান্ত অন্যান্য আইন অনুসরণ করে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সবই করবেন। এদিন ইসলামিক ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে 100 কোটি টাকা ঋণ নিয়ে 827 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামিদের তালিকায় রয়েছে এসালমের ছেলে ও ইসলামিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 54 জন। প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হয় আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান, ইসি কমিটি এবং পরিচালক পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। 51 কোটি টাকার অবৈধ সম্পদ ও 208 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে ভোলা 3 আসনের সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আমাদের সিদ্ধান্ত প্রক্রিয়ায় আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে 3 পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন মিরপুর জোনের এডিসি MM মইনুল ইসলাম, বরখাস্ত হওয়া শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন আরশাদ হোসেন ও ASI চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ সদস্য আরশাদের মামলার পরবর্তী শুনানি 23 ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। আর 19 জুলাই রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা কিশোরকে গুলি করা ASI চঞ্চল ও মিরপুরের এডিসি মইনুল ইসলামের পরবর্তী শুনানি হবে 24 মার্চ। প্রসিকিউশনের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।